ঈশানীর কথা ক্রমশ চোয়ালের পেশি শক্ত হয়ে এলো এরিসের। মেয়েটাকে বোঝানোর প্রয়াসে দু হাতে তার বাঁকানো কোমরটাকে শক্ত করে চেপে ধরল মাফিয়া বস। অতঃপর ধ্বনিত হলো গমগমে ভারী কি আওয়াজ, লিসেন বেব, জাস্ট লিসেন টু মি। এক মুহূর্ত থামকাল ঈশানী, ঠিক তখনই এরিস বলে উঠল, আমি যে তোমাকে আর ইয়াশকে আলাদা মেনশনে রাখতে পারি না এমনটা নয়। অ্যাকচুয়ালি আই এম ওয়ারিড অ্যাবাউট সামথিং। কয়েক সেকেন্ড থেমে নিগুড় দৃষ্টি ঈশানীর অভিমানী ছলছলে চেহারাটা পরখ করে আবারও বলল সে, আমি যতটা পাওয়ারফুল আমার শত্রুরা ঠিক ততটাই ধূর্ত আর কৌশলী। প্রতিনিয়ত তারা আমার দুর্বলতা খুঁজে বেড়ায়। আই থিঙ্ক তারা ইতিমধ্যে এটাও জেনে গেছে যে আই হ্যাভ এ নিউ বর্ন বেবি। যেখানে পেন্ট হাউস সুরক্ষিত নয়, ব্ল্যাক হোল সুরক্ষিত নয়, সেখানে আমি তোমাকে আর ইয়াশকে কিভাবে একটা মেনশনে রাখবো বলো? পেন্ট হাউস সুরক্ষিত নয় মানে? ভ্রুকুচি করে কথাটা বলেই প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ঈশানী। এরিস দীর্ঘশ্বাস ছাড়ল, জিভের জায়গা ছোট ফিসে প্রথমে শান্ত কঞ্চে আওড়ালো, ফ্লোরা। পরক্ষণে কি ভেবে যেন বাক্য সম্পূর্ণ করল না আর প্রসঙ্গ পাটে চোয়ালের পেশি শক্ত করে তপ্তস্বরে জবাব দিল, তুমি ভালো করেই জানো এরিস কাউকে কৈফিয়ত দেয় না। গত কয়েক প্রহর যাবৎ এত এত ভালোবাসার বুলি আওড়ানো পর আকস্মাত এহেন প্রত্যাখ্যান সহ্য হলো না ঈশানের। সাহসা আরও একটা কথাও বলল না সে। সম্পর্কের দোলাচল আর অনুভূতিটুকু অমীমাংসিত রেখে কান্না ভেজে চোখে হনহনি হাঁটা ধরল কক্ষের দিকে। পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের জোরালো মুষ্টাঘাতের শব্দ। ক্রোধান্ত হয়ে দেওয়ালের উপরই খুশি ছিঁড়েছে বোধ হয়, তবুও ফিরে তাকালো না রমণী। পাহাড় সমান অভিমান নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ঘড়ির কাঁটা 4-এর ঘরে স্থির। ভোরের আলো ফুটতে এখনো অনেকটা সময় বাকি। ইয়াশকে খাইয়ে ন্যাপি পালছে আরেক দফা। ঘুম পাড়িয়েছে ঈশানী। এবার ওর নিজেরও বিশ্রাম নেওয়ার পালা। কিন্তু আজ চোখ দুটো ভীষণ চলছে রমণী। এক সমুদ্র ফেনীর জলরাশির মতে বুদবুদ করে সমগ্র হৃদয় বেলাভূমি জুড়ে আছড়ে পড়ছে অসহ্য তীব্র বেদনা। জীবনের ভুল সমীকরণ মেলাতে মেলাতে এত দূর চলে এলো মেয়েটা, অথচ আজ অব্দি উত্তরে দেখানি। বাইরের তুমুল বেগে তুষারপাত। ঈশানী একটু এগিয়ে জানালার পর্দা সরিয়ে উঁকি দিল। শুভ্র তুষারের আবরণে শ্বেতবকের মতোই থপথপে সাদা হয়ে উঠেছে চারিপাশ। পবিত্র একটা অনুভূতির উষ্মা চোখ জুড়িয়ে এলো ঈশানের। সে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল। এরই মাঝে দরজায় করা নাড়ল কেউ। ঈশানী এগিয়ে গিয়ে দরজা খুলতে দেখলো দুজন কালো পোশাকধারী গার্ড অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের বাইরে। কি হয়েছে? সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুলো নিজেদের মাঝে ছাই করলো গার্ড দুটো। অতঃপর উজ্জীব হয়ে জানল, তুষার বস আপনাকে ডেকে পাঠিয়েছি, জরুরি প্রয়োজন। পাশের কফির টেবিল হাসে, শরীরে একটা উলের চাদর জড়ালো ঈশানী। তারপর কৌতূহলী গলায় জানতে চাইল, এত রাতে হঠাৎ কি প্রয়োজন? ঠিক আছে। লোক দুটো আবারও নিজেদের মাঝে দৃষ্টির আদান প্রদান করলো। তারা উত্তর দিতে ভয় পাচ্ছে। ব্যাপারটা উপলব্ধি হতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে ছাই দিয়ে বলল, আচ্ছা চলুন। লোক দুটোকে অনুসরণ করে এরিসের কক্ষের সামনে চলে এলো ঈশানী। তুষার আগে থেকে উপস্থিত সেখানে সহসা এগিয়ে গিয়ে যন্ত্র মানবের উদ্দেশ্যে ওই প্রশ্ন ছিল রমণী। কি হয়েছে? তুষার প্রত্যুত্তর করল না, নির্লিপ্তে চেয়ে রইল ঘরের ভিতর। তুষারের দৃষ্টি অনুসরণ করে ঈশানী একটু উঁকি দিতেই শরীর শিউরে উঠল তার। ঘরের ভেতরে প্রত্যেকটা আসবাব উল্টে পড়ে আছে। কাঁচের দেয়ালগুলো ভেঙে চূর্ণ বিচ্ছুন্ন। অত্যাধুনিক শ্যাম্পেন আর বিয়ারের বোতলগুলোরও একই দশা। কক্ষের ঠিক মাঝ বরাবর কয়েক ভাগে বিভক্ত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে বিশাল আকৃতির চ্যান্ডেলিয়ারটা। তার ঠিক পেছনেই দেয়ালের সংস্পর্শে পিচ্ছে গিয়ে চিত্তপুত্তলিকার মতো ঠায় বসে আছে এরিস। পরিধেয় চারকোল রঙের শার্টটা রক্তে মাখামাখি। পুরুষালীর চওড়া হাতের তালুতে আড়াআড়িভাবে আটকে আছে একটা বড় সাইজের কাচের চক্র। সেখানে থেকে রক্ত ঝরছে অনর্গল। যান্ত্রিক রোবটের মতোই নিজের রক্তাভ হাতের মাঝে অপলক দৃষ্টিপাত করে আছে মাফিয়া বস। সব কিছু এক নজর পর্যবেক্ষণ করে তুষারের পানে দৃষ্টি ঘোরালো ঈশানী। কণ্ঠে চাপা ক্রোধ নিয়ে বলল, এমন ভয়াবহ তাণ্ডব কখন ঘটিয়েছে এরিস? একটু আগে। মানুষটা এভাবে নিজেকে রক্তাক্ত করেছে, কেউ আটকায়নি কেন ওকে? তুষারের মুখাব নির্লিপ্ত কঠিন স্বরে জবাব দিল, মাফিয়া বসকে আটকানোর সাধ্য কার? ওকে আটকানো মানে নিজের মৃত্যুকে নিজে আলিঙ্গন করা। মানে? রমণীর কণ্ঠে বিস্ময়। তুষার জবাব দিল,
ওর হাতে রিভলভার দেখেছ? ওটি ফুললি লোডেড। এই মুহূর্তে আরিশের সামনে গেলে যে কাউকে চোখ বুজে শুট করে দেবে ও। ঈশানী দীর্ঘশ্বাস ছাড়ল, অতপর খালি পায়ে কাচের টুকরোর ভর্তি মেঝে মারিয়ে সোজা হেঁটে গেল এরিসের নিকট। পেছন থেকে তুষার ডাকলো, তবে ঈশানী হাত ঘুরে তাকায়নি। রমণীর দৃঢ় বিশ্বাস এরিস তাকে কিচ্ছু করবে না। ঈশানী যখন সামনে এসে দাঁড়ালো, মাফিয়া বস তখনও নির্লিপ্ত, পূর্বের ন্যায় নিজের রক্তাক্ত হাতের দিকে খুব আগ্রহ নিয়ে তাকে আছে সে। কোনোরূপ বাক্য আলাপ না করে হাঁটু মুড়ে তার মুখোমুখি হয়ে বসলো ঈশানী। তারপর ক্ষত বিক্ষত হাতটা নিজের হাতের মুঠোয় পুরে আলতো করে ফু দিতে আরম্ভ করলো। রমণীর মখমলি পরশে মুহূর্তে বিভ্রম কেটে গেল এরিসের। সে তাকিয়ে দেখলো প্রেয়সীর তৎপরতা। কাচের টুকরো তুলে গিয়ে কেমন চোখ মুখ কুচকে ফেলেছে মেয়েটা। সহসা নিরেট গলায় জবাব দিল এরিস, এটা ব্যথা করছে না, একটুও ব্যথা করছে না। আই উইশ এটা একটু ব্যথা করুক। ঈশানীর চোখ খুলো, থই থই নয়ন মেলে মাফিয়া বসের রক্তাভ অক্ষি পচে দৃষ্টির মিলন খুঁজিয়ে পড়ল। কাচের টুকরোটা পুরোপুরি ঢুকে গিয়েছে, এটা বের করার সময় ব্যথা লাগবে। লাগবে না। নিরুদ্বেগ স্বরে কথাটা বলতে না বলতে ওর করতল থেকে টান মেরে কাচের টুকরোটা বের করলো আনলো ঈশানী। এরিস এতটাই পাথর হয়ে আছে, একবার পলক অব্দি ফেললো না। ওদিকে সমগ্র হাত জুড়ে রক্তের ধারা বইতে শুরু করেছে। ঈশানী দু হাতে চেপে ধরেছে ক্ষতস্থান। এরিস ওর দিকেই চেয়ে আছে নিষ্প্রভ। মেয়েটার অতর্কিত উদ্বেগ অনুভূতিহীন লোকটার ভেতরে আশ্চর্য এক প্রশান্তি দিচ্ছে। বুকের রক্ত তোলপাড় করা যন্ত্রগুলো একটু শিথিল মনে হচ্ছে। পুনরায় অপ্রত্যাশিতভাবে দৃষ্টি মিলিত হলো দুজনার। মাফিয়া বসের কাতর দৃষ্টিতে থমকে গেল রমণী। হাতটা সাদা গজে মোড়াতে মোড়াতে মায়াভরা কণ্ঠে শুধল, ব্যথা করছে খুব, তাই না? ইরিস নাসূচক মাথা নাড়ল। অভিব্যক্তি জুড়ে মেঘের মতো আধার নামলো তার। মরা বিকেলের নিভে আসা রোদের মতোই বালক সুলভ অভিমান নিয়ে বলল, এর চেয়ে 1000 গুণ বেশি ব্যথা করেছিল যখন মাহিন বলেছে তুমি আমাকে ভয় পাও, আর ভয় পাও বলে আমার সঙ্গে আছো। বলো এটা সত্যি নয়? এরিসের হাতটা ছেড়ে এতক্ষণে আর কি সন্নিকটে এগুলো রমণী জীবনে প্রথম কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অপার লালিত্য ভরা সৌম্য চেহারাখানা দুহাতের আঁচলা করে ধরল সে। চিবুকের তিলক থেকে শুরু করে আইব্রু পিয়ার্স সবখানে আদুরে পরশ বুলিয়ে তরল গলায় আওড়ালো, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। আমি তোমাকে ভালোবাসি এরিস। সবকিছু জেনে শুনে পৃথিবীতে যদি একমাত্র কেউ তোমাকে ভালোবাসার দুঃসাহস দেখাতে পারে, তবে সেটা আমি যে তোমার একমাত্র পরিণীতা। ভালো না বেশে কোথায় যাব বলো? বাক্য শেষ হতে না হতে অতর্কিত আক্রমণে রমণীর উষ্ঠপুচ্ছের বিভীষিকায় হামলে পড়ল এরিস। মাত্রাধিক আলিঙ্গনে এক নিমিষে ধরাশায়ী করে ফেলল মির্জাকে। ঈশানী এক মুহূর্তের জন্য ওকে ছাড়তে সক্ষম হলে নাজেহাল কণ্ঠে ডেকে উঠল, এরিস। সে ইট অ্যাগেইন। সংক্ষিপ্ত জবাবে আরও খানিকটা আবেগ ঢালল মাফিয়া বস। অতঃপর ঈশানী সমেত পড়ে গেল কাচ ভর্তি মেঝেতে। এরিস দিশেহারা উন্মাদ, তার স্পর্শগুলো দানবের মতো বন্য। তার উষ্ঠধরের উন্মুত বিচরণে নাস্তা নাবুদ রমণী একটুখানি ছাড়া পেতে সতর্ক গলায় ফের বলে উঠল, তোমার পিঠে কাজ বিঁধে যাবে তো। বিধুক। রমণীর উপর আরেক দফা স্বতঃপ্রণোদিত আক্রমণ চালাতে চালাতে অস্থির স্বরে প্রত্যুত্তর করল মাফিয়া বস। আলু ছলমলে মনোরম সকাল, কাছের দেয়াল গলিয়ে সূর্য রশ্মি মোলায়েম উষ্ণতাটুকু শুশুরি খাচ্ছে পায়ের। বাইরের সনসন হিমেল হাওয়ায় সারা রাত ধরে নিপতিত স্তূপ আকৃতির বরফের আচরণ গলে গিয়ে মিছে মিছে রোদ ছকছক করছে চারিপাশ। সকাল সকাল এরিসের অফিস কক্ষ থেকে তলব করা হয়েছে তুষারকে, তাই ঘুম ভেঙে তড়িঘড়ি করে এখানে এসেছে তুষার। স্যুটপুট পরিহিত যান্ত্রিক রোবটের মতোই হাতে একটা আইপ্যাড নিয়ে দাঁড়িয়ে আছে মাফিয়া বসের সামনে। ওদিকে লেদারের মোড়ানো নান্দনিক চেয়ারে বসে এক মনে পা দোলাচ্ছে এরিস। দীর্ঘক্ষণ যাবৎ এরিসের নির্লিপ্ততা তুষারকে একটু ভাবালো। সহসা প্রশ্ন ছিল, আমরা কি কোনো মিশনে যাচ্ছে? আপাতত না। তাহলে? এতক্ষণে কানের ইয়ারবাডস খুলে টেবিলের উপর রাখলো এরিস। অতঃপর তুষারের পানে দৃষ্টি স্থির রেখে শান্ত নিটল গলায় জানালো, আমি বিয়ে করব। চোখ কপালে উঠে গেল তুষারের। এতক্ষণে শান্ত থমথমে মসৃণ কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা।
কাল রাতে তো মেঝেতে গড়াগড়ি করে ঈশানের সঙ্গে অমন, তাহলে আজ হলোটা কি হঠাৎ? কৌতূহল যেন আকাশ ছিল চন্দ্র মানবের। কলের পুতুলের মতো নির্লিপ্ত মুখে সুথল। আবার বিয়ে করবেন? কিন্তু কাকে? ইস অবিশ্বাস্য নয়নে তাকালো এক পলক, মূর্তি শক্ত মুখে জবাব দিল। আমার বাচ্চার মাকে। তুষার যেন হাঁপ ছেড়ে বাঁচল এতক্ষণে। ভাবনার ফুসরত না দিয়ে ইরিশ আবারও বলল, ফুল, আলো, সুগন্ধি কোনো কিছুর যাতে কমতি না থাকে। আই ওয়ান্ট আ গ্র্যান্ড ওয়েডিং সেরেমনি। হাসুচ মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ ছায় জানালো তুষার। ঠিক আছে। একটা নয়, দুটো বিয়ে হবে। কপাল গোছালো তুষার, শিকুটি করে সুত হলো। দুটো? কিন্তু আরেকটা কার? কোনরূপ কপটতা অবলম্বন করলো না মাফিয়া বস, স্পষ্ট গলায় জানালো। তোমার আর ফ্লোরার। আমি বিয়ে করব? ফ্লোরাকে? ঘটনার আকস্মিকতা ঠিকঠাক প্রতিউত্তর খুঁজে পেল না তুষার, তাই তার কথাগুলো প্রশ্নের মতোই শোনালো। এতক্ষণে চেয়ার ছেড়ে উঠে এলো এরিস। তুষারের মুখোমুখি দাঁড়াতে চোয়ালের পেশি কঠিন হয়ে এলো তার। রক্ত জমাট মুখে জবাব দিল, হ্যাঁ তুমি। ভুলে যেও না, তুমি এখনো আমার কাছে জিম্মি। তোমার সঙ্গে বোঝাপড়াটা রয়ে গিয়েছে তুষার জাওয়াদ, তাই সিদ্ধান্ত বদলানোর চেষ্টাও করো না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে দাম্ভিক পদক্ষেপে অফিস কক্ষে থেকে প্রস্থান করলো এরিস। মেজে ছাড়িয়ে এরিসকে দুটো অস্ত্রাপক গালি দিল তুষার, তাতে তৎ পিছে বলল, ফাকিং ব্লাডি মনস্টার। ভাঙবে তবে মজ খাবে না। সারাদিন আর পেন্ট হাউসে ছিল না তুষার। সন্ধ্যা রাতের দিকে ফিরে নিজের ঘরে পা রাখতে দেখা পেল ফ্লোরার। মেয়েটা এক মনে বসে জামাকাপড় গোছাচ্ছিল। হঠাৎ ঘরের ভেতরে তুষার উপস্থিতি টের পেতেই সুসুর করে নীরবে বেরিয়ে যাচ্ছিল রমণী। কিন্তু যাওয়ার আগে খপ করে ওর হাতটা টেনেই ধরল তুষার। ঘাড় ফিরিয়ে পেছনে তাকে ফিকুচকে সুথল। কোথায় যাচ্ছ? বাইরে। তুষার কখনো এভাবে হুটার স্পর্শ করে না। আজ হঠাৎ এভাবে হাত ধরে বেশ ভরকে গিয়েছে ফ্লোরা। পরিস্থিতি আজ করার আগে আবারও টেনে মেয়েটাকে মুখোমুখি এনে দাঁড় করলো সে। নাকের পাটা ফুলিয়ে গম্ভীর স্বরে বলল, বাইরে যখন যাচ্ছ তাহলে এসেছিলে কেন? সকালের কাহিনীর পর থেকেই মনে মনে ভীষণ তেতে আছে তুষার। কেন যে মন মেজাজ এতটা তিরিকি হয়ে আছে কে জানে। হতে পারে আত্মসম্মান কিংবা প্রবল অব্যক্ত অভিমান। সে যাই হোক, আপাতত ফ্লোরাকে নাজেহাল করাই যেন যন্ত্রমানবের মুখ্য উদ্দেশ্য। তাই আরেকটু শক্ত গলায় বলল, কি হলো? কথা শুনতে পাওনি? না মানে কাপড় গোছানো শেষ তাই। মিহি গলায় জবাব দিল রুশকন্যা। তৎক্ষণাৎ আরেক দফা প্রশ্ন ছিল তুষার। ফ্লোরা সবসময় এমন পালাই পালাই করো কেন? আমি বাঘ না ভাল্লুক? দেখতে পেলে খেয়ে ফেলবো তোমায়? খেলে খাবো, আমি তো খাবো, অন্য কেউ তো আর না। আমার কাছে তো কিসের সংকোচ তোমার? অনব্যস্ত চোখে তাকালো, কিছু বুঝে উঠতে না পেরে বলল, পালাইনি তো, আপনি বিরক্ত হবেন বলেই তো চলে যাচ্ছিলাম। কে বললো আমি বিরক্ত হব? আমি বলেছি কখনো? বলেননি কিন্তু। কিন্তু কি? তুষারের হাঁক ডাকে লাফে উঠল ফ্লোরা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি এমন করছেন কেন হঠাৎ? আমি কি কোনো ভুল করেছি? আগে বলো, তুমি আমাকে এত ভয় পাও কেন? এত ভয় নিয়ে সারা জীবন একসাথে কি করে থাকবে? তুমি কি জানো বিয়ের পরে স্বামী স্ত্রী এক বেডে ঘুমায়? তখন কি করবে? বিয়ে? আশ্চর্য কণ্ঠে শব্দটা ধ্বনিত হতে তড়াক করে চোখ তুলল ফ্লোরা। প্রসঙ্গ পাল্টালো না তুষার। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকলো রুশ রমণীর পানে। মেয়েটা গোলাপি চেহারা আরক্ত আভা ধরিয়ে দিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে স্পষ্ট আওয়াজে জবাব দিল, তুমি চাও কিংবা না চাও, গ্যাংস্টার তুষার জাওয়াদ ইজ ফিক্সড। সূর্য পশ্চিমে হেলে পড়েছে মসৃণ জানালার গরদে। চঞ্চল শিশুর মতোই হুচুপুটি খাচ্ছে শেষ বিকেলের মরা রোদ। গত কয়েকদিন ধরে সূর্য তেতি আছে মস্কোতে। মন্থর উষ্ণতায় গলে গিয়েছে অধিকাংশ বরফ। সহসা প্রকৃতির গুঞ্জরে সরব হয়ে উঠেছে প্যারাডাইস সীমানার চারিপাশ। বেড়েছে জঙ্গলি প্রাণীদের আনাগোনা। পেন্ট হাউসের ভেতর নিজের কক্ষের জানলায় দাঁড়িয়ে সেই তখন থেকে জঙ্গলের মাঝে একটা কুচকুচে কালো ভালুকের ধীর শিকারী দৃষ্টি লক্ষ্য করছে ঈশানী। মায়ের কোলের উষ্ণতে খুম খুম চোখে হাত পা নাড়াচ্ছে ছোট্ট ইয়াস। তার চেহারা জুড়ে অব্যক্ত চাঞ্চল্য। দেখলে বোঝা যায় খুব শীঘ্রই দুষ্টুমি শীর্ষে পৌঁছাতে চলেছে এই ছোট্ট প্রাণ। আচ্ছা, বড় হলেও কি এই চাঞ্চল্যতা, এই মিঠে হাসি, মেঘ মেদুর কোমল চাহনি সবকিছু একই রকম থেকে চাপে, নাকি মাফিয়া বসের মতো রূঢ় আর গম্ভীর হয়ে উঠবে ইয়াস ইউভান?
আশ্চর্য, এই প্রশ্নটা সারাক্ষণ ঘুন পোকার মতো কুটকুট করে বেড়ায় ঈশানীর মস্তিষ্কে। মাঝে মধ্যে তো ভয়ও হয় এরিস আর তার ভালোবাসা টানা পড়েন, এই অনিশ্চিত জীবনে দোলাচল, এই পাপের দুনিয়া সবকিছুর কারণে কখনো নিঃসঙ্গ হয়ে পড়বে না তো তার ছেলেটা। অচিরে চক্ষু সজল হয়ে উঠে ভাবনায় নিমজ্জিত ঈশানের। মাতৃত্ব নামক দায়িত্বের বিষাদে ভার হয়ে উঠে তার বুক। ঠিক তখনই রুমে প্রবেশ করে ফ্লোরা। পেছন থেকে রিনটিনে আওয়াজে ঠেকে উঠছে, আসবো? অদ্ভুত মায়াচরণ কণ্ঠস্বর। বাংলা শব্দচয়ন খুব একটা স্পষ্ট নয়, তবে আধো আধো কথাগুলো ভারী মিষ্টি শোনায়, কর্ণ গুহরে ঠান্ডা হাওয়ায় মতোই অদ্ভুত প্রশান্তি দেয়। ফ্লোরা এগিয়ে আসতেই হাতের পিষ্টে চোখ মুছে হাসি মুখে পেছনে খুলো ঈশানে। তোমার বোধহয় মন খারাপ, আমি কি ভুল সময়ে চলে এলাম? ফ্লোরার সন্দিগ্ধ বাক্য হাসির আড়ালে দুঃখ লুকালো ঈশানী। বিগলিত হেসে বলল, তেমন কিছুই নয়, ছেলেটা সেই তখন থেকে জ্বালাতন করছে। ফ্লোরা হাত বাড়িয়ে দিল ছোট ইয়াসকে। মায়ের কোল থেকে আলগোছে লুফি নিয়ে বলল, আমি দেখছি ওকে, তুমি যাও, এরিস ডেকে পাঠিয়েছে। ফ্লোরার সামনে এরিসের ব্যাপারটা সংগোপনে এড়িয়ে যেতে চাইল ঈশানী। সহসা উত্তর দিল, ইয়াস ঘুমাক, তারপরে যাব। আমি আছি তো। ফ্লোরার কণ্ঠে অস্বস্তি। ঈশানী বেজার মুখে চুপ করে রইল। ঈশানীর নির্লিপ্ততায় ভ্রিজিগল কুচকে এলো ফ্লোরার। কিয়ৎক্ষণ বাদে আবারও ইতস্তত গলে পৃষ্ঠে ছুঁল সে। তুমি কি কোনো কারণে আমাকে এড়িয়ে যাচ্ছ ঈশানী? কোনো অপ্রীতিকর কারণ? এবার সত্যি ভীষণ অপরাধ বোধ করলো ঈশানী। বিদেশে বিভুঁয়ে এই নরক নিবাসে সেই শুরু থেকে ফ্লোরা তার একমাত্র বন্ধু। ঈশানী যতই অন্তর্মুখী হোক না কেন, ভারী মিষ্টি হাস্যজল ললিত চেহারার এই রুশকন্যাকে এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। সহসা উতলা ভঙ্গিতে প্রশ্নোত্তর করলো ঈশানী, ছি ছি, তোমার কেন এটা মনে হলো ফ্লোরা? তোমাকে এড়িয়ে চলার মতো অত দুঃসাহস আমার নেই। তাহলে অযথা কথা কেন কাটাচ্ছ? ক্ষণকাল অতিবাহিত হলো নৈশব্দ। একটু বাদে ফের নীরবতা ভেঙে জবাব দিল ঈশানী, আসলে এরিসের সাথে আমার সম্পর্কটা অনেক বেশি জটিল। এখানে পরিস্থিতির চেয়েও ডেস্টিনির কদর বেশি। আমি আমার ভবিতব্য মেনে নিয়েছি, কিন্তু যেই আমি তোমার সামনে বড় মুখ করে বলে গিয়েছিলাম সজ্ঞানে আর কখনো এই পাপের দুনিয়ায় পা মারাবো না, সেই আমি ফিরে তো এলাম, সঙ্গে নিয়ে এলাম পাপিষ্ঠ অধিপতির একমাত্র অংশকে। এটা নিঃসন্দেহে গ্লানির। আমি লজ্জিত ফ্লোরা, ভীষণ লজ্জিত। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ঈশানীর কথা ফ্লোরার চোখে মুখে খেলে গেল আশ্চর্য এক যাতনা। মেয়েটা নিজের পাহাড় সমান কষ্ট লুকিয়ে ঈশানীর দিকে মমতা সুলভ হাত বাড়ালো। ঢলঢলে পেলব চিবুকে আবেশিত প্রলেপ বুলিয়ে ধাতস্থ স্বরে বলল, আমি সব কিছু জানি ইস্যু। তুমি হঠাৎ হারিয়ে যাওয়ার পরে নিজ চোখে এরিসের এত পাগলামি, এত অস্থিরতা দেখেছি যে আমি ওই মাফিয়া বসটার দুর্বলতা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তুমি জানো এই পেন্ট হাউসে কত শত লাশ পড়েছে শুধুমাত্র তোমার জন্য? চারিদিকে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছিল এরিস। ভাগ্যিস তুষার ছিল। শেষ কথাটা ফ্লোরা বেশ অভয় নিয়ে বলল। সুগঞ্জিত ঈশানীর নীলাভ চোখ জুড়ে খেলে গেল অযাচিত বিস্ময়। নিরুত্তাপ গলায় বলল, কি করেছিল এরিস? এরিসের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, জানো নিশ্চয়ই। ঈশানী চোখের পলক ছেড়ে ফ্লোরাকে কথা এগোনোর ইশারা করলো। সাহসা বলতে লাগলো মেয়েটা, সুস্থ হতে প্রায় 2 মাস লেগেছিল। তারপরে কিছু মাসের বেড রেস্ট দিয়েছিল ডক্টর এরিসকে। কিন্তু তোমার বিপদের কথা শুনে এরিস সেদিনই এমার্জেন্সি ফ্লাইট করে। জানো কত কি প্ল্যান করেছিল শত্রুরা? ঘুণাক্ষরেও যদি জানতে পারতো তুমি এরিসের দুর্বলতা, তাহলে তোমাকে সেখানে মেরে ফেলতো ওরা। ফ্লোরার কথায় খুব একটা আশ্চর্য হলো না ঈশানী। এরিসের সঙ্গে নিজের নাম জুড়ে যাওয়ার পর থেকেই এইসব মৃত্যুঞ্জয় চিন্তাধারা ওর কাছে স্বাভাবিক বলে মনে হয়। অগতা নির্লিপ্ত ভঙ্গিমায় মাথা নাড়ালো মেয়েটা, উৎসুক কণ্ঠে শুধল। তারপর কি হলো? ফ্লোরাকে এবার উদাসীন দেখালো। অস্পষ্ট এক কাতরতা ভর করেছে তার চোখের পাতায়। সেভাবেই জবাব দিল,
তারপর তুমি চলে গেলে আর রেডিশকে আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে রাশিয়ে ফিরিয়ে আনা হলো। পরপর দুটো জটিল অপারেশন, অস্ত্রোপচার, সবকিছু কাটিয়ে উঠেছিল মাফিয়া বসটা, কিন্তু কোনোভাবেই তোমাকে ভুলতে পারেনি। সারাক্ষণ ড্রাগ নিয়ে মাতাল হয়ে পড়ে থাকতো লাউঞ্জে। ভাঙচুর, গোলাগুলি, এগুলো যেন ছেলে মানুষই হয়ে উঠছিল ওর কাছে। আমি কখনো ইরিশকে এতটা এলোমেলো হতে দেখিনি শানি, কিন্তু সেবার দেখেছিলাম। ড্রাগ নেওয়ার পরেও কি বাজে ভাবেই না ছটফট করেছিল তোমার জন্য। সেদিন মাফিয়া বসটার অস্থিরতা দেখে আমি নিজে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে তোমার সব দুঃখ আমার কাছে বেমালুম লেগেছে। বন্ধুত্ব, বিবেক, বাস্তবতা সব কিছু ভুলে তোমাকে হাজারবার ভৎসনা করেছি। কেন তুমি এত স্বার্থপর হতে গেলে ঈশানী? কেন এতটুকু বুঝলে না ইরিশকে? যে মাফিয়া বস কোনোদিন কারোর দিকে নির্জীব শীতল দৃষ্টি ছাড়া তাকায়নি অবধি, সে তোমার নাম নিয়ে চিৎকার করেছে। ও কতটা উন্মাদ হয়ে গেছে তোমার জন্য, ক্যান ইউ ইমাজিন? এই পর্যায়ে নীলাভ চোখ জোড়া ব্যথায় ভরে উঠল। রমণী শুষ্ক একটা ঠোক গেলে জড়ানো কণ্ঠে জবাব দিলাম, এরিশ আমার জন্য উন্মাদ, সেটা আমিও জানি, কিন্তু ওর এই উন্মাদনার কারণ আজও জানা নেই আমার ফ্লোরা। এত কিছুর পরেও আমি এরিশের কাছে একটা খোলা বই, অথচ মাফিয়া বসটা সবসময় লুকিয়ে রাখে নিজেকে। কোনোদিন কোনোভাবেই ভালোবাসি বলেনি আমায়। ওর মতে ভালোবাসা সবার জন্য নয়। তাহলে ওর কাছে আমি কি? কাগজে কলমে স্বীকৃত একটা স্লট। এটা তোমার মনে হলো? ফ্লোরার কণ্ঠে অবিশ্বাস। ঈশানী জবাব দিল, প্রেমিক হওয়ার আগে আমি ওকে মানুষ বানাতে চাই ফ্লোরা। আমি চাই আমাদের একটা সুখের সংসার হোক। আকস্মাৎ আতঙ্কিত দেখালো ফ্লোরাকে, চোখে মুখে নিদারুণ ভয়। তৎক্ষণ নীরব থেকে শুষ্ক উষ্ঠধর নারী কিছু একটা আড়ালো ফ্লোরা। ঈশানী ঠিকঠাক শুনতে না পেয়ে জিজ্ঞেস করল, কি বললে? অন্যমনস্ক ভাবটা কেটে যেতে ধরফরে উঠল ফ্লোরা, চিন্তিত গলায় বলল, তোমার জন্য এরিশের পাগলামিগুলো একটু বেশি। আমি কোনোদিন কল্পনাও করিনি এরিশের মতো একটা কোল্ড হার্ট, রুথলেস মাফিয়া বস কখনো কারোর জন্য এতটা মরিয়া হয়ে উঠবে। ও তো দুর্বলতাকে ঘৃণা করত, অথচ সেই ব্লাডি বিস্ট এখন বুকের মাঝে দুর্বলতার পাহাড় নিয়ে ঘুরছে। তুমি ওর দুর্বলতা ঈশানী। তুমি চাইলেও হয়তো দুনিয়া তোলপাড় করে ফেলতেও এক মুহূর্ত দ্বিধা করবে না, কিন্তু তার পরিণাম কি? ফ্লোরার আতঙ্কিত কথাগুলো ঠিকঠাক বোধগম্য হলো না ঈশানের। সহসা সুকুঞ্চিত করে ফের প্রশ্নে ছুল রমণী। তুমি ঠিক কি বলতে চাইছো ফ্লোরা? ঈশানীর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল ফ্লোরা, এই তো সেদিন এরিশ মাতাল হয়ে লাউঞ্জে বসে তোমার প্রিভিউ সিসিটিভি ফুটেজগুলো হাতড়ে বেড়াচ্ছিল ল্যাপটপে। আমি তখন কিচেন কাউন্টারে খাবার বানাতে ব্যস্ত ছিলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা গার্ড চলে আসাতে একটু শব্দ হয়েছিল শুধু, ব্যাস এইটুকুই। কথা নেই, বার্তা নেই, চোখের পলকে গুলি করে মেরে দিল লোকটাকে। লাশটা যখন ছটফট করতে করতে নিথর হয়ে এরিশের পায়ের কাছে ঢলে পড়ল, ও ব্রিটিশটা হয়ে একটা জোরালো পদাঘাত করে সেটাকে কয়েক হাত দূরে সরিয়ে দিল। রক্তের স্রোতে রঞ্জিত হয়ে গেল গোটা মার্বেল পাথরের মেঝে। গোলাগুলির শব্দ পেয়ে তুষার ছুটে এসে দেখতে পায় এই কাহিনী। এরিশ তখনও উন্মুখ হয়ে তোমার ভিডিও দেখছে, যেন আশেপাশে সব কিছু স্বাভাবিক, কোথাও কিচ্ছুটি হয়নি। তেমনই নিরুত্তাপ ছিল তার অভিব্যক্তি। তুষার আস্তে না আস্তে গম্ভীর গলায় আদেশ করল, লাশটাকে সরিয়ে দাও। তখন অবশ্য তুষার একটু চটে গিয়েছিল, কণ্ঠে উন্মানিয়ে একাই রাগ ছেড়েছিল কতক্ষণ। এই পর্যায়ে ঈশানীর কণ্ঠ নমনীয় হয়ে এলো, চোখের জল ছেড়ে আহত কণ্ঠে বলল, আমি এরিশকে ভালোবাসি ফ্লোরা, আকাশের মতোই অধরা ভালোবাসি। ওকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু ওই পরিস্থিতিতে এরিশকে আমার বিপজ্জনক মনে হয়েছে। ও ভুল বুঝে যদি আমার সন্তানকে মেরে ফেলতো। ঈশানীর এই শঙ্কা মোটেই হেয়ালিন নয়। নিজের সন্তানের সুরক্ষায় একজন মা যা কিছু করতে পারে, তবুও কেন যেন হয়তো হাসি পেল ফ্লোরার। মেয়েটা মলিন হেসে বলল, তুমি ভুল ভেবেছ। একটুখানি ধৈর্য ধরে বলেই দেখতে, মাফিয়া বস ভক্তিতে নুজ হয়ে যেত তোমার তরে। ঈশানী তৎক্ষণাৎ আর কথা খুঁজে পেল না কোনো, তার প্রসঙ্গ বদলে বলল, তুমি আগের চেয়ে গম্ভীর আর অনেক বেশি দায়িত্বশীল হয়ে গিয়েছো। আমি তোমার মাঝে এখন
আমি তোমার মাঝে এখনো সেই চঞ্চল হাসি খুশি রুশ কন্যাটিকে খুঁজে বেড়াই ফ্লোরা। পরিস্থিতি মানুষকে বদলে দেয় ইস্যু। এক বছরে কত কি ঘটে যায়। মানুষের সাজানো জীবন বেওয়ারি সমুদ্রের মতোই উথাল পাথাল হয়ে যায়। সেখানে আমাদের তো প্রায় 2 বছর পরে দেখা হলো। ফ্লোরার কণ্ঠে অব্যক্ত এক ছাইচাপা ব্যথা। তার বেদনা বিধুর গোলাপি চেহারার পানে চেয়ে কিছু একটা টের পেল ঈশানী। হতে পারে কোনো বুক ভাঙা আর্তনাদ। সহসা সে চিৎকার করল। ঠিক বলেছ, এরিস তোমাদের খুব জ্বালিয়েছে তাই না? ফ্লোরা প্রলম্বিত শ্বাস ফেলে জবাব দিল। তা চালিয়েছে। যতক্ষণ পেন্ট হাউসে থাকতো আতঙ্কিত করে রাখতো চারিপাশ। তবে সেই সময় তোমার জন্য এরিসের উন্মাদনা, অস্থিরতা, এমনকি হৃদয় তোলপাড় করা যন্ত্রণা দেখে মনে মনে নিজের অনুভূতিগুলোকে ভীষণ তুচ্ছ মনে হতো। কেন যেন মনে হতো এরিসের মতো ভয়ঙ্করভাবে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না, কেউ না। ফ্লোরার শেষ কথাতে নিজের অজান্তেই হোঁচট খেল ঈশানী। কখন যে চোখের কোটর ছেড়ে পলব কপল ইষ্ণুদুষ্ণ জল গড়ালো উদলিত হৃদয়টা জানে না তার হদিস। সন্ধ্যা রাত, থাই জানালার কাজ সরানো। বিকেল থেকেই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। গনগনে ঠান্ডা নয়, আরামদায়ক। ধারে কাছে কোথাও বৃষ্টি হচ্ছে বোধ হয়। সে কখন থেকে কেঁদে কেটে ঘর মাথায় তুলেছে ছোট্ট ইয়াস। তাকে নিয়ে সমগ্র ঘর জুড়ে পায়চারি করছে ঈশানী। কোলে নিয়ে হাঁটাহাঁটি করলেও ছেলের কান্না থামানোর বিন্দুমাত্র প্রয়াস নেই তার মাঝে। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। মায়ের এহেন অমনোযোগে ক্রমেই ক্ষুব্ধ হচ্ছে ছোট্ট প্রাণ। থেমে থেমে বাড়ছে তার কান্নার গতিবেগ। অভিমানে উদ্বেল হয়ে হাত পাত ছুঁড়ে হাও মাও করে কেঁদে উঠতে মোহভঙ্গ হলো ঈশানীর। ছেলেকে গভীর চুমুখে পরম স্নেহে বুকে জড়ালো সে। একটু সময় নিয়ে কান্না থামালো। ফের মানুষপটে ভেসে উঠলো ফ্লোরার বলে যা বিকেলে সেই কথাগুলো। সন্ধ্যা থেকে এই সবই ভেবে চলেছে আনমনে। ভেতরে আত্মবিশ্বাস সত্তাটা ভারী রসিকতা করে বলছে, রাশিয়ার প্রথম সারির মাফিয়া বস, একটা আন্ডারওয়ার্ল্ড টেরোরিস্ট, যার কোনো ভয় নেই, পরোয়া নেই, একটা নির্জীব হৃদয়ের মানুষ। সে কেন তোর জন্য এতটা উন্মাদ হবে? এটাও কি সম্ভব? এইসব কথা শুনে বিগলিত মনটা সাপের মতো ফুঁসে উঠছে। কঠোর হয়ে প্রতিহত করছে সেই বাক্য। যখন ভালোবাসা মানুষকে নিয়ন্ত্রণ করে, তার সবচেয়ে নিকৃষ্ট পাথর কঠিন আত্মাটাও মোমের মতো তরল হয়ে পড়ে। এরিস আমাকে ভালোবাসে। অন্যমনটা পিচুপ করে হেসে উঠে তৎক্ষণাৎ কৌতুক স্বরে সুত হলো। ভালোবাসে বলেছে কখনো? ইউ আর নাথিং বাট হিজ ডেডলি অবসেশন। চাবুকের আঘাতের মতোই বাক্যটা এসে হৃদয়ে আঘাত হানলো ঈশানের। অসন্তুষ্ট মনটা 7-5 ভেবে কিছু বলবে তন্মধ্যে পেছন থেকে বেসে এলো থিম রাশভারী কণ্ঠস্বর। ওকে আমার কোলে দাও। সম্বিত ফিরতে তড়িৎ বেগে পেছনে খুলে ঈশানী আশ্চর্য দৃষ্টিযুগল থমকালো গিয়ে। কালো সিল্ক শার্টে আবৃত, ইস্পাত কঠিন চড়া বুকে ঘাড়মায় একটি পুরুষালী ক্লোনের মাদকের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। ঈশানী দৃষ্টি তুলে মানুষটার মুখে পরখ করার সুযোগ পেল না তার আগে ভেসে এলো নির্লিপ্ত কণ্ঠস্বর। তখন থেকে গেছে, তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে হাতের ব্ল্যাক বেল্ট ঘড়িটা খুলে রেখে শার্টের আসিম গোটালো মাফিয়া বস। ঈশানী একটু অবাক হলো, সব প্রশ্ন করল, ঘড়ি কেন খুললে? এরিস চোখের সাহায্যে নিজের অংশকে ইশারা করলে অনুভূতিহীন গলায় বলল, কোলে নিলে যদি ব্যথা লাগে। ঈশানী না চাইতো ভেতর ভেতর সন্তুষ্ট হলো। ছেলের প্রতি একটু হলেও মায়া আছে তাহলে জানোয়ারটার। রমণীর ভাবনার মাঝে অদক্ষ হাতে নিজের অংশকে কোলে তুলে নিল মাফিয়া বস। এমন একটা পবিত্র অস্তিত্বকে 2 হাতে আগলে ধরে ক্রমশ বুকের ভেতরটা ভারী হয়ে এলো তার। তীক্ষ্ণ ছোঁয়া চড়ে ভর করলো অব্যক্ত এক কাঠিন্য। এই হাত দুটো যে ভীষণ পাপী, এমন ফুলের মতো পবিত্র সত্তা তোলার দায়ে এবার ধ্বংস না হয়ে যায়। কিন্তু এই পবিত্র অস্তিত্ব কেন হুবহু তার মতো দেখতে? এই যে ঝিলের মতো টলটলে চোখ, ফিনফিনে রক্তিম ঠোঁট, ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলক, সব কিছুই কেন অবিকল এরিসের মতন, ঈশানীর মতন স্নিগ্ধ আর পবিত্র কেন নয়? নিজের অংশের দিকে তাকিয়ে এরিস অনুভব করলো এই অস্তিত্বের মাঝে পুরোটাই তার ছায়া। কোথাও একটা দৃঢ় মেলবন্ধন, মনে হচ্ছে বুকের উপর পাহাড় তুলে দিয়েছে কেউ। অকারণ অনুভবে
দম বন্ধ হয়ে আসছে যেন। এরিসের মোহগ্রস্ত দৃষ্টি অবলোকন করে নীরবতা ভাঙল ঈশানী। তরল গলায় বলল, ইয়াশ দেখতে হুবহু তোমার মতো। চমক কেটে যেতে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। ভেতর ভেতর নৈশব্দ খেলে গেল অভূতপূর্ব তড়িৎ। ঈশানীও একই কথা বলেছে, তার মানে ওর ধারণা মিথ্যে নয়। এরিসকে মূর্খ হয়ে চেয়ে থাকতে দেখে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ঈশানী। বলল,